অনেকে বলেছে যে উনি ক্ষমতা নিতে পারতেন। এবার আমি স্টেপ বাই স্টেপে যাই। জেনারেল নাসিম বিএনপির এগেনস্টে রিভোল্ট করে বসলেন, কোন প্রকার কোঅর্ডিনেশন ছাড়া রিভোল্ট করে বসলেন, এবং উনাকে সার্বিকভাবে বোঝানো হয়েছে উনি ক্ষমতাটা নিয়ে নিতে পারত। বাট আলটিমেটলি তার এই ইনিশিয়েটিভ ফল করেছে একটা কারণের জন্য, উনি ওনার কমরেডদের সাথে কোঅর্ডিনেশন করে কাজটা করতে ব্যর্থ হয়েছে। নাসিম কোথায় গিয়েছে? ইতিহাসের রাস্তা করে চলে গেছে। এখন খালেদ মোশাররফেরও একই অবস্থা, উনি ক্ষমতা নিতে পারতেন কিন্তু সার্ভাইভ করে নাই। এবার আসেন আপনি জেনারেল মইনিউ আহমেদ, ভারতের দ্বিতীয় কুত্তার বাচ্চা, বাংলাদেশে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বটাকে কয়েকটা ঘোড়ার বিনিময় আর 650 জন লোককে ভারতে গিয়ে রয়ের ওত নিয়ে বাংলাদেশকে ছেড়ে দিয়ে কুত্তার বাচ্চা এখন ফ্লোরিডায় গিয়ে বান্দরবান থেকে চুরি করা কাঠ দিয়া পালঙ্ক বানাই ওইখানে এখন ঘুমায় আর রিয়েল এস্টেটের ব্যবসা করে। এবার আমাদের দেশের আমরা অনেকে বলি যে জেনারেল ওয়াকারুজ্জামান চাইলে উনি সরকার প্রধান হইতে পারতেন, উনি ক্ষমতা নিতে পারতেন এবং ক্ষমতাটা নিয়ে এখন আমার একটা সরাসরি এই প্রশ্নটায় গিয়ে আমি দাঁড়ায়া যাই। কেন দাঁড়ায়া যাই? জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার ব্যাকগ্রাউন্ড এর কোন স্পেসিফিক উত্তর নাই রে ভাই, এর কোন স্পেসিফিক উত্তর নাই রে ভাই। এখন আমি একটা জায়গায় যাই, আমি জেনারেল ওয়াকারের সাথে, আমি যেমন একটা কথা শকত ভাই আপনার মনে আছে, আমি আর আপনি অনলাইন অ্যাক্টিভিজমের সময় একটা কথা বলছি যে আমরা হাসিনারও সাপোর্ট করব, সে যদি ভারতকে বাদ দিয়া অন্য একটা পলিসি নিয়ে সামনে আগায়, আমরাও জয় বাংলা দিয়ে হাসিনাকে সাপোর্ট করব। আমি আর আপনি দুইজনেই কিন্তু বলছিলাম, কিন্তু হাসিনা সেটা করে নাই। হাসিনার লোকজনরা আমারে আশা বুঝাইছে যে ভাই আপা এটা করলে আপারে ইন্ডিয়া মাইরে ফেলাইবো। আমি বলছি আপা যদি বাইচা থাকতে চায়, আমি যে কব হাসিনারে সাপোর্ট করব না, কারণ বাংলাদেশের যদি বহিঃশত্রু থাকে তাহলে একটা দেশ আছে এবং ওই দেশটা হলো ভারত। এখন আজকের এই অনুষ্ঠানের মধ্য থেকে আমি কাজী আব্দুল্লাহ মামুন, ডক্টর শওকত আলী আপনার সামনে বসে আমি একটা কথা বলি, আমরা সব জেনারেল ওয়াকারকে কিন্তু সাপোর্ট করতে চাই, আমরা জেনারেল ওয়াকারের উদ্দেশ্যকে সফল করতে চাই এবং তাকে একজন সফল সেনাবাহিনীর প্রধান হিসেবেও দেখতে চাই। কিন্তু হোয়াট আর উই ল্যাকিং? উই আর ল্যাকিং ওয়ান থিং। জেনারেল ওয়াকার একটা সাক্ষাৎকারে বলেছে হাসিনা যে 5 তারিখে যাবে এটা নাকি উনি জানতেন না। এটা ছিল ওনার সর্বৈব একটা মিথ্যাচারিতা। এখন উনি যদি বলে ওকে অবস্থার প্রেক্ষিতে আমাকে এ ধরনের কথাবার্তা বলতে হয়েছে, অথবা উনি যদি বলে ওকে আমি আমার ঘরে যে বউ সেই বউ হাসিনার কাজিন, তো সেক্ষেত্রে আমার একটা চক্ষু লজ্জা আছে। কিন্তু একটা কথা, উনি যদি ইউনূস স্যারের পাশে এসে বলে যে স্যার আমি এবং 2 বাহিনীর প্রধান আপনার পাশে আছি, আমরা পৃথিবীর এগেইনস্টে যুদ্ধ করব আপনার জন্য, আপনি যেই সিদ্ধান্ত নেন আপনার পাশে আমরা সিপাহ সালার হিসেবে দাঁড়ায় আছি, স্ক্রু ইন্ডিয়া, স্ক্রু শেখ পরিবার, আমরা কেয়ার করি না। এবং চুপ্পুর মতো লোকরে থাপ্পড় দিয়া বঙ্গভবন থেকে সরাইয়া জেনারেল ওয়াকার যদি ইউনূস স্যারের কাছে যাইয়া দাঁড়াইয়া বলে স্যার আই এম এট ইউর সার্ভিস, আমি জেকব মিল্টন, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ মামুন, আমরা জেনারেল ওয়াকারকেও সমর্থন করব উনি যদি এই কাজটা করে। কারণ কি মিল্টন ভাই আমি একটু অ্যান্সার দিই, প্লিজ করেন। আমরা ওয়াকারুজ্জামান, জাহাঙ্গীর সাহেব, ডক্টর ইউনূস সাহেবের পক্ষে কথা বলছি না, আমরা বলছি দেশের সপক্ষে, যেটা ভালো হয়। কিন্তু মনে রাখবেন, ফার্স্ট আমি একটা কথা বলি, নাসিম যখন অ্যারেস্ট হয়ে বন্দি করে রাখা হয়েছিল ক্যান্টনমেন্টের ভিতরে কুর্মিটুল্লাহ সেনা বেশে বিভিন্ন কারণে, আমি তার সামনে দিয়ে গাড়ি চালিয়ে গিয়েছি। আব্দুর রহমান বিশ্বাস সাহেব তখন প্রেসিডেন্ট ছিলেন, অত্যন্ত বড় মনের মানুষ, ম্যাডাম বেগম খালেদা জিয়া তাকে মাফ করেছেন, তাকে ফাঁসি দেওয়ার কথা ছিল দিইনি, তারা মাফ করে দিয়েছেন। সে প্রসঙ্গটা বাদ দিয়ে
আপনি যদি বলেন ওয়াকারুজ্জামান সাহেবের আমি সাপোর্ট করছি না, আমি রিডিং করছি তার মাইন্ডটা। মনে করেন 3 দিন আগে তিনি দরবার হলে, কুর্মিটোলা ক্যান্টনমেন্টের দরবার হলে হাই র্যাঙ্কিং অফিসাররা উনি দেখেছেন, দেখে উনি একটা আয়ুব বচ্চুর গান গিয়েছিল, আপনাদের মনে থাকার কথা, যে সম্ভবত আমি লাস্ট লাইনটা মনে আছে, আমি নিজে শুনেছি তো, যে তোমরা যদি বিরক্ত করো উড়াল দিব আকাশে। আমি গানটা পুরো লাইন নেই, কিন্তু উনি যেটা বলেছে ওইটুকু আমি শুনছি, উড়াল দিব আকাশে। সেদিন আমার একটা ধারণা হলো যে প্রচন্ড রক্তপাতের ভিতরে তিনি এই কথাটা যে বললেন, লোকটা কিন্তু স্মার্ট, তার ভিতরে আগুনটা আমি দেখছি না, আমি দেখছি যে উনি একটা পরিস্থিতিতে কন্ট্রোল করছেন। তিনি যদি চাইতেন যে ক্ষমতাচ্যুত হচ্ছেন উনি, এটা উনি জানতে পারেন না, এটা তার কথাটা আমাকে বিশ্বাস করতে হবে। তার কারণ আমরা কেউ জানি না মিল্টন ভাই, যেই বদমাইশ মহিলা তার বোনকে নিয়ে 114টা ব্যাগ নিয়ে পুরোপুরি গোল্ডোর ভিতরে নিয়ে উনি হঠাৎ করে চলে যাবে, এই মুনাফেক বেঈমান চলে যাবে। ওই রাত্রে আমি 4টে টেলিভিশনে ছিলাম, আপনি তো সারা রাত জেগেছিলেন। তার ব্লাউজটা দেখানো হয়েছিল, যে এই বঙ্গভবন থেকে সরাসরি, আমরা তখন নাগরিক টিভিতে প্রোগ্রাম করছিলাম, আর আমি যোগ করে বলেছিলাম মিল্টন ভাই ওর ব্লাউজের সাইজের মাপটা মিল্টন ভাই আপনি রাখবেন ভবিষ্যতে কাছে। এইখানে অনেকে কমেন্ট করেছিল মিল্টন ভাইকে দায়িত্ব। তা যাই হোক, শোনেন, এটা হতে পারে, ওনার ফেস ভ্যালুটা আমি গ্রহণ করতে চাই। বলেছেন উনি জানেন না, কিন্তু তারপরেও কিন্তু ইচ্ছে করলে ভারতীয় চাপ ছিল, আরো ছিল 100 আর্মি অফিসার, যেই স্বৈরাচারীকে ইনক্লুডিং ডোন্ট ফরগেট লেফটেন্যান্ট জেনারেল জিয়াউল হাসানও সেই দিন তার সাথে ছিল, বারবার পকিং করছিল যে ক্ষমতাটা কেড়ে নেওয়া হোক। তুমি যার সেবা দাস করেছিলে আমিও ছিলাম, তুমি যে প্রমোশন করেছে, যে আরামায়েশ করেছে আমি করেছি, লেটস গো টুগেদার। মুনাফেকগুলোর বিরুদ্ধে ওয়াকারুজ্জামান দাঁড়িয়েছে, ওই মুহূর্তের জন্য আমি তাকে স্যালুট দেবো। উনি ভবিষ্যতে কি প্ল্যান করছে আই হ্যাভ নো আইডিয়া, আমি কারোর অন্তর পড়তে চাই না, কিন্তু আমি তাকে ক্রেডিটটা দিতে চাই ওই কারণে। নাম্বার 2, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম যে অপারেশন ডেভিল হান্ট করছে, যেখানে ডেভিল সেখানে ধরতে হবে, 100% একমত। আপনি কি মনে করেন সেনাবাহিনী প্রধান এটা জানে না, ডক্টর ইউনূস সাহেব এটা জানে না? তারা 3 জন মিলেই এই প্রোগ্রামগুলো করেছেন। আপনি যেটা বলছেন যে অমুককে সরিয়ে দেবো, অমুককে ফেলে দেবো, একটা রাষ্ট্রের নিয়ম নীতি কিছুটা তো মানতে হবে। দেখেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি জানেন ঢাকা এয়ারপোর্টে যাওয়ার রাস্তায় এই পাশে গার্মেন্টের অনেকগুলো দোকানপাট আছে, মহিলারা সব বেরিয়ে আসছে হাজারে হাজার। সেখানে আর্মি গেছে, ওয়াকারুজ্জামানের নির্দেশ ছিল, আমার এই পলিসিটা পছন্দ হয়েছে, অনেকটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো। উনি বলেছেন তোমরা যাও ওয়াচ করো, কিন্তু একটা গুলি যেন না চলে, কোনো মেয়েদের গায়ে যদি তোমরা হাত দেবা না। তো ওরা যে দাঁড়িয়ে আছে, ওমা ওদের গাড়ি থেকে মেয়েরা দাঁড়িয়ে আসছে, কেউ জুতো নিয়ে, কেউ ঝাঁটা নিয়ে, কেউ হাত উঁচু করে, কমপক্ষে 10 জন 15 জন আর্মি অফিসারকে এই গার্মেন্টের মেয়েরা পিটন দিল। উনি তার আর্মিকে রিকল করলেন যে পুল ব্যাক, চলে আসছে। চলে আসার পরে যখন হলো, আমি কতগুলো হাই র্যাঙ্কিং রিটায়ার্ড অফিসারদের সাথে কথা বলছিলাম, যেটি কিভাবে হলো। আরে ভাই, মেয়েরা আমাদের মারামারি করে, রাস্তায় একটা অন্য বিষয়। আর্মিকে মারলো, কি বললো অ্যান্সার শুনে রাখেন। আর্মি বলল যে ওয়াকারুজ্জামান যদি কালকে পিটন দিত, 10 জনকে গ্রেফতার করে নিয়ে চলে যেত, 2টো লাশ পড়তো, আপনি ডক্টর শওকত অনেক কথা বলেন বিদেশে, আপনি বলতেন যে এক স্বৈরাচারীকে সরিয়ে আর এক স্বৈরাচারকে আমরা পেয়েছি। আপনাকে আমাদের আরো ধৈর্য ধরতে হবে ভাই। ভাই আমি আপনার সাথে আমি বলি আপনাকে, আমি আপনাকে বলছি রে, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। ওকে, আমি আপনাকে যে কথাটা বলি, মানুষের পরিবর্তন হয়, মানুষের পদের পরিবর্তন হয়, মানুষের অবস্থানের পরিবর্তন হয়, আমি এটাকে বিশ্বাস করি। ওকে, কিন্তু একটা কথা, যে কথাটা ওয়াকারের নিযুক্তি থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত ওয়াকার এই এপিসোডগুলো নিয়ে যেই কয়টা কথা বলেছে, যেখানে যতটুকু কথা বলেছে, প্রত্যেকটা কথাবার্তা ছিল তাকে কেউ ডিকটেশন দিয়েছে, সে ওইভাবে কথা বলেছে। এখন ওয়াকার যদি কোনো সময় এসে সামনাসামনি বলে যে আমার ওই সময়ের কথাগুলো বাদ দেন,
আরেকটা কথা আপনাকে আমি বলি, উনি এই কথাটা কেন, আপনি চিন্তা করে দেখেন, জেনারেল ওয়াকার প্রত্যেকটা জায়গায় গিয়ে একটা কথা বলে, 5ই আগস্টের আগে কি হয়েছে ভুলে যান। এটা হাইলি অফেন্সিভ একটা কথা। 5ই আগস্টের আগে কি হয়েছে এটা ভুলে যান। ওনার এই কথাটা কোনোভাবে গ্রহণযোগ্য না। বাদ দেন, আপনি একটা কথা, আপনার কণ্ঠে আমি একটা জিনিস বুঝতে পারছি, কোন একটা মানুষকে ব্যক্তিগতভাবে না চিনলে তাকে গিভ দেম বেনিফিট অফ দ্য ডাউট। এখন ওই বাংলাদেশিরা বা বিশ্বে কে কি বলবে এটার উপরে রাজনীতি নির্ভর করে না, সাহারা খাতুনরে দিয়ে রাজনীতি নির্ভর করে না, তাপসরে দিয়ে রাজনীতি নির্ভর করে না। এখন জেনারেল ওয়াকার, হি ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার, রিলেভেন্ট প্লেয়ার ইন বাংলাদেশি পলিটিক্স। এই মুহূর্তে কেউ যদি বলে যে তুমি জেনারেল ওয়াকারের সাথে কাজ করো, আমার প্রথম কথা, ইন হোয়াট টার্ম, আমার ওটা জানা দরকার। আমি বলে দিচ্ছি, আমি টার্মটা বলে দিচ্ছি, আমি যাচ্ছি ডক্টর শওকত আলী, আমি আপনার কাছে যাব, কিন্তু সোফার আমি ক্যাটাগরিক্যালি একটা জায়গায় গিয়ে দাঁড়ায়া যায়, থমকায়া যায়, সেটা কি আমার বিবেকে বাধা দেয়। একজন সেনা প্রধান বিদেশি একজন কূটনীতিকের সাথে ক্যান্টনমেন্টের ভিতরে বসে মিটিং করতে পারে না, আমি অবাক হয়ে যাই। কিন্তু আরেকটা কথা, জেনারেল ওয়াকার যদি বলে যে আমি দেশবাসীকে জানাতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়াইয়া, আমি আপনারে একটা ঠান্ডা মাথায় আমি একটা কথা বলি শওকত ভাই, আপনি একা একা আমারে 2 সেকেন্ডের একটা গল্প শুনেন। মোজাম্বিকে মিলিটারি রেভলিউশন হলো, ঠিক আছে, ওখানকার সেনাপ্রধান ক্ষমতা নেয়ার আগে এবং পরে সে একটা কাজ করেছে, ওনার নাম ছিল জেনারেল মিশেল। উনি একটা কাজ করেছে, কি করেছে, সরকার প্রধানের পাশে বসে বলেছে আমি সরকার প্রধানের হাতকে শক্তিশালী করার জন্য, আমার সংবিধানকে আপহোল্ড করার জন্য ওনার অনুমতি ক্রমে আমি এই কাজগুলো করছি। জেনারেল ওয়াকার যদি এই কাজগুলো করে তাতে ওনার গ্রহণযোগ্যতা বাড়বে, ওনার সাথে লোকজন কাজ করার আগ্রহ দেখাবে। কিন্তু উনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাদ দিয়ে বিক্রম মিশ্রিকে নিয়ে ওনার বেডরুমে ঢুকে, তাইলে লোকজন আর ওনারে সাপোর্ট করবে না, তখন ওখানে ষড়যন্ত্র খুঁজে পাবে। শওকত ভাই, আমি বা অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন আমাদের কোনো পাকা ধানে জেনারেল ওয়াকার মই দেয় নাই, উনি আমাদের শত্রু না। ওনার সাথে কি আমরা কাজ করতে পারি? অফকোর্স পারি, কিন্তু he has a responsibility to give us an option that okay, here I am standing, support me on that ground. কাজী মামুনও গাধা না, আমিও গাধা না। আমি আপনার কাছে আসছি শওকত ভাই, আমাদের এই আলোচনাটা আপনি শুনেছেন অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। আমি শওকত ভাইয়ের কথাটাকে 110% রিজনেবল মনে করি। কেন মনে করি? আমরা যদি কম্বলের পশম বাছা শুরু করি, শেষে কম্বলই থাকবে না। আমাদের সবার সাথে কাজ করে যতক্ষণ পর্যন্ত বেনিফিট অফ দ্য ডাউট, নীতিবোধ এবং স্বাচ্ছন্দ্যবোধ এবং আমাদের সংবিধানকে আপহোল্ড করার মতো কাজ করতে পারি। শওকত ভাইয়ের আলটিমেট মেসেজটা হইছে ওইটা, যে কম্বলের পশম বাচ্চা এই মুহূর্তে সার্ভাইভ করবেন না। দুনিয়ার বাংলাদেশ ছোট্ট একটা দেশ, সবাই সবার আত্মীয়, সবাই সবার পরিচিত, কেউ যেখানেই যাবেন। আমরা ওয়াকারের গালি দিয়ে আরেকজনকে সেনা প্রধান বানাবো, সে যে ওয়াকারের চাইতে ভালো হবে, হু ইজ গোনা গিভ আস গ্যারান্টি? কারা রইলো বোকাপাট, কারা রইলো বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা